একজন পুরুষের শখের নারী হতে গেলে আপনাকে তার চাওয়া পাওয়া সব কিছুই পূরণ করতে হবে, তাহলেই আপনি শখের নারী হতে পারবেন। আর যখন আপনি তার চাওয়া পাওয়া কোনো কিছু আপনি পূরণ করতে পারবেন না, তখন আপনি কখনোই শখের নারী হতে পারবেন না। বরঞ্চ তখন আপনাকে এক একটা বলতেও তার কোনো দ্বিধাবোধ লাগবে না। কারণ পুরুষ নামের বেঈমান জাতিগুলো এরকমই হয়, আর নিজের স্বার্থের জন্য তারা সবই করে। আর বিশেষ করে তার পরিবারের জন্য আপনাকে দুই কথা শোনাতেও কিন্তু দ্বিধাবোধ করবে না। যে পুরুষের জন্য আপনি আপনার মা বাবার সাথেও আপনি ঝগড়া করে থাকেন, দুই কথা বলে থাকেন, কিন্তু সেই পুরুষ তার মা বাবার জন্য বা আত্মীয় স্বজনের জন্য দুই কথা বলতে আপনাকে দ্বিধাবোধ করবে না। এটাই হয়েছে পুরুষ কলিজা কেটে খাওয়ালো কখনো আপনার নাম হবে না, কারণ আপনি সারা জীবন তার দাসী বান্দি হয়ে থেকে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। এই তো সকালে নাস্তা নিয়ে বসে পড়েছি। আজকে বউয়া ভাত রান্না করেছে, আর ডিম ভাজা আর আলু ভর্তা। আর এই তো দেখেন কতগুলো মরিচ কিন্তু সাইডে রেখে দিয়েছি। আর আমার আম্মা সবসময় এরকম করে, যখনই বোয়া ভাতটা রান্না করে তখন আনাম মরিচগুলো দিয়ে দেয়, কারণ যদি ভর্তা ঝাল কম হয় তাহলে মরিচগুলো ডলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি প্রায় সময় এরকম করি, কারণ আমার আম্মা যেহেতু একটু ভর্তা ঝালটা কম খায়, এই কারণেই মরিচগুলো দিয়ে থাকে। আর মনে করেন এভাবে ডলে খেলে কি বলবো, এমন সিটিং মরিচ, আমার তো মাথা ধরে গিয়েছে। মানে একটুখানি মরিচ আমি মনে করেন যে মেখে নিয়েছি একটা মরিচ, সেই মরিচটাই আমার কান গরম করে ফেলেছে। তা সবাই কিন্তু সকালের নাস্তা করে নিয়েছি। আর এখন এই তো সকালে একটু কিছু গুছগাছ আছে, তা সেটাই করে নিচ্ছিলাম। ডাইনিং টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, যেমন পোলাও চাল এনেছে সেই পোলাও চালগুলো কিন্তু রয়েই গিয়েছে ডাইনিং টেবিলের উপরে। তারপর গুঁড়া সাবান এগুলো সব রয়ে গিয়েছে, তাই এগুলোই সব গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা কিছু গোছানো কাজ থাকে, অতএব রাতের বেলা তো অনেক কাজই করে রাখি। আর সকালেও দেখা যায় যে টুকিটাকি থেকে যায়, কারণ ছেলে যেহেতু এখানে পড়ে। তারপর আবার দেখা যায় টেবিল যেহেতু আছে, এক একটা এনে কিন্তু আমরা টেবিলেই বেশিরভাগ রেখে থাকি, আর সামনে যেটা থাকবে সেটাই কিন্তু রেখে থাকি এরকম। আর টেবিলটা যেহেতু আমাদের একবারে হাতের কাছে, তাই টেবিলের উপরে যা পাই তাই কিন্তু রেখে দিই। এই তো দুইটা কলাও ছিল, তা কলাগুলোও আমি নিয়ে রেখে দিচ্ছিলাম। আর ডাইনিং টেবিলটা মনে করেন যদি একটু গুছানো থাকে তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর বাসার বিশেষ করে সৌন্দর্য হয়েছে ডাইনিং টেবিল, কারণ ডাইনিং টেবিল যত আপনি গুছিয়ে রাখবেন, যত পরিপাটি করে রাখবেন, দেখতেও ভালো লাগে। আর গেটের সাইডে যত ডাইনিং মানে রুমটা হয়ে থাকে সচরাচর সবারই, তাই মনে করেন ঢোকার শুরুতেই কিন্তু ডাইনিং রুমটাই পড়ে। তা ডাইনিং রুমটা যত গোছালো থাকবে দেখতেও তত ভালো লাগবে। আর এখানে দেখেন এই ফুল গাছটা তো আমি অনেক দিন ধরে এনেছি, মাশাআল্লাহ পাতাগুলো আমার কাছে এত ভালো লাগে। তা হালকা দেখছি একটু ধুলো পড়েছে, তা সেগুলো একটু বাড়ি দিয়ে তারপর মনে করেন যে ধুলোগুলো সরিয়ে নিচ্ছিলাম। আর ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম। সকালে আরও যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি, কারণ শুক্রবার মানে একটা ব্যস্তময় একটা দিন, তাই শুক্রবারে কাজটা একটু বেশিই থাকে। তারপরেও রাতের বেলা অনেক কাজ করে রাখি, দেখা যায় শুক্রবার অত কিছু কাজ করতে হয় না, শুধু রান্না বান্নাটাই থেকে যায়। আর একটু হালকা পাতলা গুছানো, তা গুছানো কিন্তু রাতেও অনেক কিছু করে রেখেছি। বিশেষ করে আমি সবসময় চেষ্টা করি যে পাকের ঘরটা মানে খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখার জন্য। তারপরে দেখা যায় অনেক সময় অনেক রান্না বান্না থাকে, মানে সকালবেলা এলোমেলো হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠে পাকের ঘরে ঢুকি তখনই মনে হয় যে একটা ব্যস্তখানার ভিতরে ঢুকেছি। আর এখানে দেখেন এই তো আমার খুব সুন্দর করে কিন্তু ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গিয়েছে। আর সিম্পলভাবে আমি ডাইনিং টেবিলটা রাখি, আমি অত গর্জিয়াস রাখি না, কারণ আমার কাছে মনে হয় কি একটা সিম্পল জিনিসই ফুটে ওঠে। তাই এই তো দেখেন আমার ডাইনিং টেবিলটা আমি খুব সুন্দর করে মনে করেন সিম্পলভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর এখানে এসে পড়লাম রান্না করার জন্য, কারণ সকাল থেকে গ্যাসটা চলে গিয়েছে, তাই কিছু করার নেই। সকালে যত বোয়া ভাত, তারপর ডিম ভাজা, আলু ভর্তা করে নিয়েছিলাম, তা মুরগির মাংসটাও হয়েছে অর্ধেক, আর অর্ধেক হয়নি, তাই একটু পরে গ্যাস এসে পড়বে, তখন আমি মুরগির মাংসটাও চুলা দিয়ে বসিয়ে করে নেব। আর এখানে দেখেন এই তো আমি এখানে পোলাওটা রান্না করছি। আর পোলাওর জন্য কিন্তু আমি এখানে
ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায়, কারণ কারেন্টের চুলা না হলে হবে না। আর বেশি দেরি করা যাবে না, কারণ জুম্মার দিন যেহেতু। এখন কিন্তু প্রায় 1:30টা বেজে গিয়েছে, আর এখনই আমি বসিয়ে দিচ্ছি, কারণ পোলাও হতে বেশি সময় লাগে না। তা আদনানের বাবা কিন্তু নামাজ পড়ে এসে পড়বে, আসলেই মনে করেন তাদেরকে খাবারটা দিতে হবে। তা আমিও নামাজটা আদায় করে নিয়েছি। এখন মনে করেন যে গরম গরম আসলে সবাইকে খাবারটা দিব, যেহেতু পোলাওটা বেশি সময় লাগে না, এই কারণে নামাজটা আদায় করে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর সাথে ইলিশ মাছ ভেজে নেব, কারণ আজকে সিম্পলের ভিতরে কিন্তু গর্জিয়াস। আল্লাহ পাক যে আমাকে এত ভালোভাবে রেখেছে, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আমি তো যাই খেতে পাচ্ছি, অনেকে দেখা যাচ্ছে যে তাও খেতে পাচ্ছে না। তাদের জন্য বলবো আল্লাহ পাক সবসময় তাদেরকে রহমত সৃষ্টি করুক, এটাই। আর এখানে দেখেন পোলাওর ভিতরে কিন্তু দুধ না দিলে ভালো লাগে না। পোলাও মানেই দুধ হবে, কারণ কি কালারটা সুন্দর হয়, পোলাওটা দেখতে সাদা হয়, এই কারণে কিন্তু দুধটা আমরা বেশি ব্যবহার করে থাকি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় যে আরও আইটেম করতে চাই, কিন্তু করা হয় না, কারণ গ্যাস থাকে না। তাই আমাদের যতটুকু সেভের ভিতরে করা যায় অতটুকু করাই চেষ্টা করি। আর এই তো দেখেন অলরেডি কিন্তু পোলাও দমে বসিয়ে দিয়েছি। আদনানের বাবা নামাজ পড়ে এসে পড়েছে। আদনান কিন্তু আগে এসে পড়েছে, কারণ বললামই তো, আগেও একবার বলেছিলাম যে বাবা ছেলে 2 মসজিদে 2 জন যায়, এক মসজিদে 2 জন যায় না। কারণ আদনান যায় আমাদের বাসার সামনের মসজিদে, আর আদনানের বাবা যায় পিছনের মসজিদে, কারণ ওই মসজিদের মানে হুজুরের খুতবাগুলো এত সুন্দর হয়। তা আদনানের বাবা ওই মসজিদে যেয়ে থাকে, আর ওই মানে একটু দেরি করে মানে নামাজটা হয়। আর আমাদের বাসার সামনে যে মসজিদটা, সেই মসজিদের হুজুরের খুতবা ভালো, কিন্তু তার চাইতে বয়ানগুলো ভালো লাগে তার। আর ছেলে তো মনে করেন যে জায়গা তাড়াতাড়ি হয় সেই জায়গায় যায়। তা ছেলে সেই জায়গা থেকে এসে পড়েছে তাড়াতাড়ি, আর বাবা এসে পড়েছে। তা অলরেডি কিন্তু আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নেব। আর আপনি মনে করেন দুপুরবেলা যদি একটু গরম গরম তরকারি বা খাবারটা হয়, তাহলে কিন্তু জমে যায়। তা আদনানের বাবা এসে পড়েছে, এখন এই তো গরম গরম ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছগুলো কিন্তু ছোট, কিন্তু বেশি ছোট না বেশি বড় না, মিডিয়াম সাইজ। তা সেটাই ভেজে নিয়েছিলাম। আমার কাছে কিন্তু পোলাও দিয়ে ইলিশ মাছ, তারপর আপনার বেগুন ভাজা, ডিম রোস্ট, আমার কাছে সবই ভালো লাগে, কারণ আমি যেহেতু মানে ভালোবাসি সবগুলোই খেতে, এই কারণে। আর ইলিশ মাছগুলো ছোট হলে কি হবে, অনেক রান ছিল, বাসাটা মনে হচ্ছে যে পুরো মমো করছে। আর গ্যাস কিন্তু অলরেডি চলে এসেছে। এই তো দেখেন মুরগিটা কিন্তু সকালে হাফ রান্না করে রেখেছিলাম, আর এখন কিন্তু ঝোলের পানিটাও শুকিয়ে নিয়েছি, আর অলরেডি কিন্তু মুরগি রান্নাও হয়ে গিয়েছে। তারপরে এই তো আমার ইলিশ মাছ ভাজাও হয়ে গিয়েছে। আর সবসময় আমি চেষ্টা করি যে ওরা নামাজ পড়ে আসার সাথে সাথে খাবারগুলো দেওয়ার জন্য। আমার যেহেতু কারেন্টের চুলা আছে, তাই অত বেশি সমস্যা হয় না। মনে হয় যে মানে গ্যাসটা যদি না থাকে, তাহলে আমি তাড়াহুড়া করে কারেন্টের চুলা বসিয়ে দিই, এদিক দিয়ে একটা সুবিধা আছে। আর সিলিন্ডার গ্যাসের কথা কি বলবো, ওটা যদি শেষ হয় তারপর আবার মনে করেন যে গ্যাস ভরতে অনেক টাকা লাগে, এই কারণে মানে ওটা মনে হয় কি যে খরচটা একটু বেশি। আর কারেন্টের চুলাটা কারেন্টের মনে করেন মানে বিলের সাথে চলে যায়, এই কারণে অত বেশি ধরা হয় না। আর এই তো দেখেন ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সব ডাইনিং টেবিলে নিয়ে আসছি আজকে, আর বাটিতে আনিনি, ভালো লাগে না সবসময় বাটিতে আনতে। আর এখন যেহেতু খাবে গরম গরম, এই কারণেই মানে পাতিল ধরেই নিয়ে আসলাম। এখানে আমি সাদা প্লেন পোলাও রান্না করেছি, মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি ইলিশ মাছ ভাজা, আর আছে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমার ঘরে যে শসা নেই, আমার মনেই নেই। আদনানের বাবা যখন নামাজ পড়ে এসে পড়েছে, তখন আমি যখন লেবু কাটতে গিয়েছি, শসা মানে মনে করেছিলাম যে ফ্রিজে আছে, পরে দিয়ে দেখি যে নেই। তা যা আছে তাই চলে যাবে। আদনানের বাবা বললো যে আমি এসে পড়েছি, এখন আর যেতে ভালো লাগছে না, যা আছে তাই। তাই এটা দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খেয়ে নেব, কারণ আল্লাহ পাকের খাবার সব জিনিসই আল্লাহ পাকের নিয়ামত, বরকতময়। তাই এটাই বলবো যে আপনি যখন যা দিয়ে খান না কেন, যেভাবেই থাকেন না কেন, সবসময় কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, কারণ আমরা যেহেতু আল্লাহ পাকের বান্দা, সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক আমাদের উপরে রহমত সৃষ্টি করুক, এটাই। আর এই তো দেখেন মাশাল্লাহ আজকে কিন্তু সবাই মিলে খেতে বসবো। আর এখানে আমি আর আদনানের বাবা বসবো, আর আদনান আর আদনানের নানু বসবে ঘরে, কারণ ওরা এখানে বসতে চায় না, ওরা ঘরেই বসে। তা আমি যেহেতু একটু ভিডিও করি, তাই ডাইনিং টেবিলে বসি আদনানের বাবা আর আমি একসাথে। আর আমরা কিন্তু বাসায় থাকলে দুজনে একসাথে মিলেই কিন্তু খাওয়া দাওয়াগুলো করি, ভালো লাগে, কিন্তু গল্প করি আর খাই। এটার ভিতরে কিন্তু আলাদা একটা রহমত, একটা বরকত মাস,
আছে আমার কাছে মনে হয়। তাই আমরা সবসময় একসাথে বসে খাওয়ার চেষ্টা করি। আর আপনাদের ভাইয়ের কথা কি বলবো? আমি যদি না খাই তাহলে পাগল হয়ে যায়। তুমি খাও, আমার সাথে বসো, একসাথে বসে খাই। তাই এদিক দিয়ে মনে করি যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রথমে ইলিশ মাছ দিয়ে খাচ্ছিলাম, কারণ ইলিশ মাছটা কিন্তু ছোট হলেও আপনার অনেক ঘ্রাণ আর অনেক খেতে কিন্তু অনেক স্বাদ লেগেছে। আমি 2-3 দিন আগেও 2টা ভেজেছিলাম, আমার কাছে এত মজা লাগেনি, কিন্তু আজকে মনে হচ্ছে যে অনেক মজা লেগেছে। জানি না পোলাও দিয়ে খাচ্ছি কিনা, কিন্তু খুবই ভালো লেগেছে। স্বামী স্ত্রী এমন একটা বন্ধন, এই জায়গায় একটা সংসার করতে গেলে হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করতে হবে, ওয়াইফ হাজব্যান্ডকে সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু একটা সংসারে সুখ শান্তি এবং সব কিছুই গড়ে ওঠে। আর একার মাধ্যমে কিন্তু কোনো কিছুই সম্ভব না। আমি আমার হাজব্যান্ডকে বুঝবো, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বুঝবে না, কোনো সাপোর্ট করবে না, তা হবে না। দুজন দুজনের প্রতি যদি ভালোবাসা থাকে, একটা মিল থাকে, তাহলে দেখবেন সব কিছুই সম্ভব। আর যদি একটা ভালোবাসা, একটা ভালো একটা বন্ডিং যদি না থাকে, কখনোই দেখা যায় সংসার করেও কোনো শান্তি হয় না। কিছু কিছু হাজব্যান্ড আছে বউর উপরে সব কিছু চাপিয়ে দেয়, তার মনে হয় কোনো দায়িত্বই নেই। কিন্তু না, একটা সংসার করতে হলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দায়িত্ব থাকে, দুজন দুজনের প্রতি সম্মান ভালোবাসা থাকতে হয়, তাহলেই দেখা যায় সেই সংসারটা খুব সুন্দরভাবে গড়ে ওঠে এবং সুন্দরভাবে সংসারটা চালানো যায়। অনেক হাজব্যান্ডরা আছে বউকে বোঝে না, অযথাই অনেক কিছুতেই মনে করেন যে দোষারোপ করে থাকে। কেউ কোনো কথা বা কোনো সংসারে কোনো কিছু হলে খুঁটিনাটি তাদের ভিতরে কিন্তু মনোমালিন্য হয়েই থাকে। এই জিনিসটা না করে যদি সংসারের দিকে একটু মন দেওয়া যায়, তাহলে দেখবেন কি সংসারটা খুব সুন্দরভাবে চলে। কারণ একটা সংসার একদিনে হয় না, অনেক দিনেই কিন্তু একটা সংসার গড়ে ওঠে। তা আলহামদুলিল্লাহ যেভাবে আছি আমার হাজব্যান্ডকে নিয়ে, আমি মনে করি অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তা ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।